সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতি নিয়ে আজকে ক্লাসটি করার পর আশা করি তোমরা পলির বর্জন নীতি নিয়ে আর কোনো কনফিউশনে থাকবে না বা এটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নিই বইতে কী লেখা আছে। তো পলির বর্জন নীতি হলো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিজ্ঞানী পল 1925 সালে একটি নীতি বর্ণনা করেন। তার নাম অনুসারে নীতিটিকে পলির বর্জন নীতি বলা হয়। নীতিটি কি? একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ যে কোনো দুটি ইলেকট্রনের, একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। অর্থাৎ একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একরকম হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। মনে করে এ একটি পরমাণু এবং এর দুটি ইলেকট্রন আছে। প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কত? 1, অর্থাৎ এটা প্রথম শক্তি স্তরের, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? L=0 হবে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও কত? L=0 হলে M=0 হয়। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ ইলেকট্রনটি প্লাস দিকে ঘূর্ণয়মান। এখন দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে? N=1, L=0 হবে, অর্থাৎ প্রথম কোয়ান্টাম সংখ্যার মান n, n এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে কত? তাহলে 0, এবং m এর মানও 0 হবে। কিন্তু যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটি কত হবে? -1/2, অর্থাৎ এটি বিপরীত দিকে ঘূর্ণয়মান। অর্থাৎ এই তিনটির মান একই, কিন্তু যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কি? অবশ্যই ভিন্ন। পলির বর্জন নীতি এটাই, যে কোনো একটি পরমাণুর দুটি ইলেকট্রনের জন্য 3টি কোয়ান্টাম সংখ্যার মান যদি একই হয়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। তো ব্যাপারটি আরেকটু যদি বিস্তারিতভাবে বলি, তাহলে এই একটি চার্ট থেকে আমরা দেখতে পারি। তো বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য এই চার্টটি আমরা অনুসরণ করতে পারি। ধরি আমরা এই 2 নম্বর স্তরটি নিয়ে কথা বলবো। তো 2 নম্বর স্তর দেখা যাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n এর মান 2। n এর মান 2 হলে এটি কত? L শেল। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান L এর মান কত? 0 এবং 1। 0 এবং কত? 1। তো আমরা এটা নিব না, আমরা এই লাইনটি বরাবর কল্পনা করব। তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, শক্তি স্তরের L শেল, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 0, অর্থাৎ এটি 2s উপস্তর। তো 2s উপস্তরের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত? 0, কারণ L এর মান 0 হলে m এর মান কত হয়? 0 হয়। এখন m এর মান 0 হলে এখানে অরবিটাল সংখ্যা কত? যেহেতু m এর মান একটা, অরবিটাল সংখ্যা কত? একটা। আর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, একটা প্লাস দিকে ঘূর্ণয়মান আর একটা মাইনাস দিকে ঘূর্ণয়মান। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা হলো? 2টা হলো। তো দেখো এই দিক বরাবর এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, 2টি ইলেকট্রনের জন্যই 2। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2টি ইলেকট্রনের জন্যই 0, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 2টি ইলেকট্রনের জন্যই 0। কিন্তু যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 2টি ইলেকট্রনের জন্য একটার প্লাস একটার মাইনাস, অর্থাৎ একটা যদি ডান দিকে ঘুরে আর একটা কোথায় ঘুরবে? বাম দিকে। তো পলির বর্জন নীতি এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের জন্য 3টি কোয়ান্টাম সংখ্যার মান যদি একইও হয়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। অর্থাৎ 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, কিন্তু চতুর্থ নাম্বারটা কখনোই এক হবে না। এটি হচ্ছে পলির বর্জন নীতির মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি তোমরা পলির বর্জন নীতিটি বুঝতে পেরেছো।